তৌফিক রেকর্ড করা ক্যামেরায় দেখছিল সুরভি ও মেঘলার কথোপকথন, কিন্তু তার মন মতো কিছু পেল না। সে তো চাইছিল যেন তারা দুইজন অভ্রকে নিয়ে কোনো কথা বলুক, অন্তত অভ্রকে নিয়ে কিছু বলুক। এ কারণেই তো সে সুরভির সাথে সেদিন দেখা করেছিল। সে ভেবেছিল সুরভির মুখ থেকে অভ্রর করা কোনো অপরাধ তো বের করাবেই, কিন্তু তা হয়নি। সুরভিকে সে যতটা সরল ভেবেছিল, মেয়েটা ততটাও সরল না। এরপর সে ভেবেছিল সুরভিকে বাসায় একা ডাকলে কথায় কথায় কিছু একটা তো বের করতেই পারবে। মৃদুলের 4 বন্ধুর মধ্যে কারো কথা তার মুখ দিয়ে বের করলে তা অস্ত্রের মতো ব্যবহার করা যেত। সে সুরভির সাথে মেঘলাকে এ কারণেই পাঠিয়েছিল যে তারা অন্তত একে অপরকে কিছু বলুক অভ্রকে নিয়ে। কিন্তু যত সব ফালতু কথা দিয়ে ভর্তি, তার কাজের কোনো কথাই এখানে নেই। তার বাবাকে ফুটেজ দেখানোর পর কিছু একটা বুঝিয়ে অভ্রর ব্যবস্থাটাও করতে পারত সে, কিন্তু তার বিরুদ্ধে কিছুই করতে পারছে না। অভ্র তো আর সাধারণ কেউ না যে হঠাৎ করে উধাও হয়ে কেউ জানবেও না। সে পরিচিত মুখ, দেশের অধিকাংশ লোকেরা তাকে চেনে। জনপ্রিয় তারকা সভ্যর ভাই সে, ইস্মাত কোম্পানির উত্তরাধিকারী। আর তার বাবা আজকাল প্রচুর অভ্র করতে থাকে। তার ওপর কী জাদু করেছে কে জানে। তৌফিক পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বসে চেয়ারে, চোখ বন্ধ করে বলে, অভ্র অভ্র অভ্র, তোমার থেকে একটা খারাপ ভাইপা সে আমার। তুমি আমার এখনো কোনো ক্ষতি করনি, কিন্তু আমার মন বলেছে তোমাকে ছেড়ে দিলে আমি অনেক বড় এক ভুল করব। আর আমার মনের কথা কখনো ভুল হয় না। সে নিজের বেডরুমে যে দেখে মেঘলা বই পড়ছে বিছানায় বসে। তাকে দেখে মেঘলার হাত থেকে বই পড়ে যায়। সে তাড়াহুড়ো করে বইটা ঠিক করে বসে। তৌফিকের অগোছালো জিনিস দেখলে রাগ হয়, আর তার রাগ ভয়ঙ্কর। মানুষের রুহ কেঁপে ওঠে তার রাগ দেখলে। ডার্লিং, তুমি কাঁপছো কেন? কিছু হয়েছে? তৌফিক তার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে। মেঘলা চোখ নিচু রেখে দ্রুত মাথা নাড়ায়। তাহলে এভাবে ভয় পাচ্ছ যে? কোনো ভুল করেছো তুমি? আমার সাথে কোনো মিথ্যে বলেছ? মেঘলা তাকায় তার দিকে, তার চোখে মুখে আতঙ্ক। তৌফিক আবার বলে, ভেবে উত্তর দিও। আমার মিথ্যা শোনাটা অপছন্দের, তা তুমি ভালো করেই জানো, তাই না? মেঘলা এক ঢোক গিলে বলে, তোমার কিছু বলার আছে আমাকে? তৌফিক এই শেষ সুযোগ দেয় তাকে। যখন মেঘলা এবারও কিছু বলে না, তখন সে ল্যাপটপটা মেঘলার সামনে রেখে ভিডিও অন করে। সে দেখতে পায় তার ও সুরভির কথোপকথনের রেকর্ডিং। সে বিষয় নিয়ে তার রুমের আশেপাশে দেখে, কিন্তু কোথাও ক্যামেরা দেখতে পায় না। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি আমাদের বেডরুমেও ক্যামেরা লাগিয়ে রেখেছেন? তৌফিক আলমিরা খুলে সেখান থেকে কিছু একটা বের করতে করতে বলল, তোমার মনে হয় আমি তোমাকে এখানে একা ছেড়ে দেব? দিন রাত 24 ঘন্টা আমার নজর তোমার উপর থাকে। এখন দোষ তো তোমার, আমি এত আদর করে বোঝাই, তুমি তো বোঝো না, তাই তো আমার উপায় তোমাকে বোঝাতে হবে। আলমিরা থেকে একটা বেল্ট বের করে তার হাতে পেঁচিয়ে নেয়, তারপর বলে, তোমার ভিডিও ফুটেজের চিন্তা করো না, এমনিতেও তোমাকে আমি ছাড়া কেউ মন ভরে দেখতে পারবে না। এর আগে তার প্রাণ না কেড়ে নেই, কিন্তু এই মুহূর্তে তুমি বলো আমাকে মিথ্যে কেন বলেছ? যদি একটু শাস্তি কমিয়ে দেই। আমি মিথ্যা বলিনি তো। তো যখন অভ্র বলল যে তুমি শুধু ওর ক্লাসমেট, তখন মুখ খোলনি কেন? সুরভির সামনে তো লাফিয়ে লাফিয়ে বলেছিলে ও তোমার পরিবারের মতো এত ক্লোজ তোমার। আপনি যেমন ভাবছেন তেমনটা না। ও তো আমার কেবল বন্ধু ছিল, আমার ভাইয়ের মতন। ভাইয়ের মতো? তৌফিক শব্দ করে হেসে দেয়। তুমি জানো তোমার আপন ভাই আজ ওর কারণে জেলে আছে, কিন্তু ওকে তো আপনি ওর অপরাধের জন্য না জানার ভান করবে না। চেঁচিয়ে ওঠে তৌফিক, তুমি সব জানো। মেঘলা লাফিয়ে ওঠে। সে পিছিয়ে যায়, আমতা আমতা করে বলে, কিন্তু আমি কিভাবে জানতে পারি? আমি তো সবসময় আপনার নজরে থাকি। একে তো মিথ্যে বলছো, এর উপর মুখের ওপর জবাব দিচ্ছ। আমার সাথে তর্ক করছো তুমি? তোমার এত বড় সাহস? সে তার বেলটা দিয়ে মেঘলাকে মারতে চাইলে সে তার হাত দিয়ে মুখ চেপে ধরে। তৌফিক একের পর এক তাকে মারতেই থাকে বেল দিয়ে। মেঘলা শক্ত করে তার মুখ চেপে ধরে, অন্য হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে রাখে।
তার চোখ দিয়ে পানি ঝরতেই আছে, থামার নাম নেই, তবুও শব্দ করে না, কারণ সে জানে শব্দ করলে তৌফিকের রাগ বাড়বে, আর তার রাগ বাড়লে তার রেহাই নেই, তাকে অমানসিক অত্যাচার সহ্য করতে হবে। মানুষ নয় লোক, জানোয়ার, জানোয়ার থেকে অধম। অভ্র কাঁপানো নিঃশ্বাস ফেলে কথাটা বলে, তারপর থামে। তার কথা বলতে কষ্ট হচ্ছিল। সুরভি অভ্রর কথা শুনে কিছু সময়ের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তৌফিককে দেখতে খুবই সহজ সরল বা সোজা মনে হয়, কিন্তু সে নির্মল চেহারার পিছনে এত বড় এক অপরাধী লুকিয়ে আছে সে ভাবতে পারেনি। সে এখন বুঝতে পারছে মেঘলার শরীরে এত আঘাতের চিহ্ন কোথা থেকে আসলো। অভ্রর দৃষ্টি ছিল মেঝের দিকে, সে উপরে সুরভির দিকে তাকাতেই পারছিল না। সে গভীর নিঃশ্বাস ফেলে বলল, কেবলমাত্র মেঘলার সৌন্দর্য দেখে তাকে পাওয়ার জেদে আমার বন্ধুকে আমার চোখের সামনে শেষ করে দিল। একবার দুইবার না, 3 বার গুলি করেছিল। কতটা কষ্ট পেয়েছিল তুমি জানো? 10 বছর বয়স থেকে আমরা রুমমেট ছিলাম, একসাথে ছিলাম সব সময়। আমাদের সাথে আমাদের পরিবার ছিল না। একে অপরের খুশিতে, হাসিতে, দুঃখে, অসুস্থতায় একসাথে কাটিয়েছি। আর আমার সামনে কিনা ওকে অভ্র চুপ হয়ে যায়। সুরভি তার সামনে এসে বসে দেখে অভ্রর চোখে পানি। সে কি বলবে বুঝতে পারে না। সান্ত্বনা দেবার মতো তার কাছে শব্দ নেই। সে হাত রাখে অভ্রর হাতের ওপর। অভ্র তখনও তার দিকে তাকায় না, কেবল সুরভির হাতে এক ফোঁটা নোনা পানি পড়ে। অভ্র আবার বলে, গগন ছোট থাকতে ওর মাকে হারিয়েছে। ওর বাবা দ্বিতীয় বিয়ের পর ওকে টাকা ছাড়ার কিছুই দিতে পারেনি, না সময়, না যত্ন, আর না আদর। আমার কাছে তবু কমপক্ষে দিনে 10 বার মা, বাবা, দাদিজান, দাদাজান সবার কল আসতো। 3 বছর পর সভ্য এসে পড়ে, কিন্তু ওর ফোনে মাসে একবার কেবল ওর বাবার কল আসতো টাকা পেয়েছে কিনা জানার জন্য। ওর কাছে কেবল আমি ছিলাম। আর 5 বছর পর আমাদের জীবনে এলো মেঘলা। শুরুতে আমরা 3 জন ভালো বন্ধু হলেও তারপর ওদের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়। সব কিছু পারফেক্ট চলছিল। যখন ওদের প্রেম চলছিল তখন আমি একটু একা হয়ে গিয়েছিলাম। আমি তখন সহজে মানুষের সাথে কথা বলতে পারতাম না, তাই ওয়েবসাইট শুরু করি। সেখান থেকে তোমার সাথে পরিচয় হয়। সব কিছু অনেক ভালো যাচ্ছিল। আমরা পড়াশোনা শেষ করার পর দেশে ফিরলাম নিজেদের স্বপ্ন পূরণের জন্য। আমি আমাদের কোম্পানিতে যুক্ত হলাম। মেঘলা তার ফ্যাশন স্টোর খোলার কাজে ব্যস্ত ছিল, আর গগন ওর মায়ের দিক থেকে পাওয়া জমিতে বিশাল এক আশ্রম তৈরি করল। সব কিছুই ভালো যাচ্ছিল। এর মধ্যে একদিন মেঘলা ও গগনের ঝগড়া হলো। মেঘলার কাজিনের বিয়ে ছিল। সে পরিকল্পনা করেছিল গগনকে সেদিন তার বাবার সাথে পরিচয় করাবে, কিন্তু গগনের আশ্রমের কাজে শহরের বাইরে যেতে হতো। এই কারণে তাদের ঝগড়া হয়। মেঘলার অভ্যাস ছিল ঝগড়া হলে সে অভিমান করে কথা বলতো না, ফোন অফ রাখত, যোগাযোগ একদম বন্ধ করে দিত। সেবারও তাই হয়েছিল। ঢাকার বাহির থেকেও গগন অনেক চেষ্টা করে মেঘলার সাথে যোগাযোগ করার, কিন্তু তা হয় না। 1 সপ্তাহ পর সে ঢাকায় আসে, তার বাসায়ও যায়, কিন্তু সেখানে কাউকে পায় না। খোঁজ নিয়ে জানতে পারে ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। মেঘলার বাবা অর্থ ও ক্ষমতায় অন্ধ হয়ে তার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। তাই 10 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করে। মেঘলাকে এই কয়দিন এক রুমে বন্দি করে রেখেছিল। যখন গগন আমাকে এসব জানায় তখন সব খোঁজ বের করে আমরা বিয়ের আগের দিন মেঘলার কাছে যে ওকে লুকিয়ে আমাদের সাথে নিয়ে আসি ওর কাজিনের সাহায্যে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল। আমি জানি না কিভাবে তৌফিক ব্যাপারটা জানলো। রাস্তার মাঝে আমাদের গাড়ির সামনে কতগুলো গাড়ি এসে থামে। জানি না তখন গগন ওর নিয়তি জানতো নাকি, কিন্তু ও আমাকে ওর শেষ ইচ্ছাটা জানায়। আমি তখন ওর উপর রাগ করার সুযোগ পাইনি। কতগুলো লোক ঘিরে ধরে আমাদের গাড়ি টেনে বের করে। এক গাড়ি থেকে মেঘলার বাবা বের হয়ে ওকে টেনে নিয়ে যায়। ও কাঁদছিল, অনুরোধ করছিল, ভিক্ষা চাইছিল নিজের বাবার কাছে, কিন্তু তার মন এক মুহূর্তের জন্য গলেনি। তাকে টেনে হিচড়ে গাড়িতে বসিয়ে নিয়ে যায়। আমরা থামাবার অনেক চেষ্টা করেছি জানো। যখন মেঘলাকে বাঁচানোর জন্য আমরা যাই তখন কতগুলো লোক আমাদের মারতে শুরু করে। আমরা ফাইট ব্যাক করার অনেক চেষ্টা করি, কিন্তু এতজনের সাথে পেরে উঠি না। এর ওপর তাদের কাছে হাতিয়ারও ছিল। তারা নির্দয়ের মতো হামলা করেছিল আমাদের ওপর।
একজন প্রথমে আমার মাথায় আঘাত করে, এরপর ধারালো কিছু একটা দিয়ে আমার পিঠে আঘাত করেছিল। আমি তখনই রাস্তায় পড়ে গেলাম। আমার অনেক ব্লাড লস হয়েছিল। সে দ্বিতীয়বার আঘাত করার পূর্বে গগন আমার সামনে এসে দাঁড়ায়। এর পূর্বে সামলে নিচ্ছিল সবাইকে, কিন্তু সে আঘাতের পরও নিজেও দুর্বল হয়ে পড়ে। কয়েকজন তাকে ধরে আরও নির্দয়ের মতো মারতে থাকে। তারপর সেখানে এক গাড়ি এসে থামে। গাড়ি থেকে বের হয় তৌফিক। তার হাতে ছিল পিস্তল। সে এসে গগনের মুখে প্রথমে লাথি মারে। তখন আমার এত জেদ উঠেছিল যে ইচ্ছা করছিল সেখানে শেষ করে দেই ওকে, কিন্তু এত শক্তি ছিল না আমার। তারপর সে বন্দুক গগনের ওপর তাক করে। শব্দ হয় 3 বার। সে 3টা গুলি করে আমার বন্ধুকে। আমার সামনে সে সময় আসমানও তার বুক চিরে কাঁদছিল। ঝরঝরে বৃষ্টি ঝরছিল। গগনের দেহ আমার সামনে পড়েছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি তো উঠে যেয়ে আমার বন্ধুকে শেষবারের মতো জড়িয়েও ধরতে পারিনি। কিছুক্ষণের মধ্যে আমি জ্ঞান হারাই। 2 দিন পর আমি উঠি হাসপাতালে। সেখানে জানতে পারি গগন আর নেই, তাকে কবরও দেওয়া হয়ে গিয়েছিল। আমি শেষবারের মতো আমার বন্ধুকে একটু ধরে দেখারও সুযোগ পেলাম না। একটিবার ওকে শেষবার ছুঁতে পারলাম না। অভ্র চোখ বন্ধ করে নেয়। কথাগুলো বলার সময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সুরভি নিজে বুঝতে পারে না তার চোখে কখন পানি এসে পড়ল। কথাগুলো শুনে তার চোখেও পানি চলে এসেছিল। সে কাঁপা হাত অভ্রর গালে রেখে তার ভেজা গাল থেকে পানি মুছে দেয়। অভ্র তাকায় তার দিকে, তার হাতটা আলতো করে ধরে। সে গভীর নিঃশ্বাস ফেলে বলে, জানো গগন তার শেষ ইচ্ছায় আমার কাছে কি চেয়েছিল? কি? ও চলে গেল আমি যেন সবসময় মেঘলাকে রক্ষা করি, কারণ ও বেঁচে থাকতে আমার কিছু হতে দিবে না। সুরভির নিঃশ্বাসও আটকে আসে। সে আন্দাজ করতে পারছে না অভ্রর ওপর কথাগুলো বলার সময় কি যাচ্ছে। সে শক্ত করে ধরে অভ্রর হাত। অভ্র আবার বলে, তুমি প্রশ্ন করেছিলে না যে হঠাৎ নক্ষত্র তোমার সাথে কেন যোগাযোগ বন্ধ করে দিয়েছিল? কারণ আমি তোমাকে সেদিন অর্থাৎ 16 জুনে গাড়িতে থাকা অবস্থায় তোমাকে শেষ মেসেজ দিয়েছি। সেদিন আমার বন্ধুকে হারানোর পর আমি প্রতিশোধ ছাড়া কিছু ভাবতে পারিনি। আমি কত জায়গায় গিয়েছি ন্যায়ের জন্য, কিন্তু ওর ক্ষমতার সামনে আমার অর্থ কোনো কাজের ছিল না। দাদাজান আমার আহত অবস্থা দেখে আমাকে দ্বিতীয়বার সে ঝুঁকিতে ফালাতে চাননি। আমি এখন বুঝতে পারছি তিনি চাইলেও কিছু করতে পারতেন না, কিন্তু তবুও আমাকে কিছু করতে দিলেন না। আমাকে হারানোর ভয়ে, তার পরিবারের জানের ঝুঁকির ভয়ে। কিন্তু আমি তো কোনো রাত শান্তির ঘুমাতে পারি না। আজও প্রতি রাতে আমি গগনকে স্বপ্ন দেখি, আর আমার ভিতরটা শেষ হয়ে যায় যে আজও আমি তার জন্য কিছু করতে পারলাম না। ঠিক এই কারণে আমি সব ছেড়ে রাজনীতিতে যুক্ত হয়েছি। আমার গগনের প্রতিশোধ ছাড়া জীবনে অন্য কোনো লক্ষ্য ছিল না। আমি অন্যদিকে ধ্যান দিতেও নারাজ ছিলাম। এই কারণে আমি তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এত বছর পর তোমাকে আমি আবার দেখলাম সভ্যর বিয়েতে। সুরভি উঠে বসে তার পাশে। অভ্রর হাত সে এখনো ছাড়েনি। সে দ্বিধা বোধ করে নিজের মুখ খোলার পূর্বে মৃদুস্বরে বলে, আমি জানতাম না আমার মনে জাগা কিছু প্রশ্নের পিছনে এত কষ্টদায়ক উত্তর হবে। অতীতটা এত ভয়াবহ জানলে আমি প্রশ্নই করতাম না। আমি তোমাকে কথাগুলো বলতে চাইনি, কারণ তুমি এসবে জড়ালে তোমার জীবনের ঝুঁকি হতো। কিন্তু সম্ভবত তোমাকে সেদিন পার্টিতে নিয়ে এসবে জড়িয়ে বিরাট বড় ভুল করেছি। কিন্তু মেঘলার জন্য তোমাকে নিয়ে গিয়েছিলাম। আমি জানতাম আমার সাথে তোমাকে দেখেও শত কষ্টের মাঝে হলেও এক মুহূর্তের খুশি পাবে। আপু এই কথাই আমাকে বলেছিল। সে অভ্রর দিকে তাকে জিজ্ঞেস করে, আপনি জানেন যে মেঘলা আপুর ওপর শারীরিক নির্যাতন হয়? তার দেহে অনেক আঘাত দেখেছি আমি। জানি সেখানে আমার কিছু লোক আছে, ওদের দ্বারা এটাও জেনেছি যে ওদের বিয়ের রাতে ওর যে কাজিন আমাদের সাহায্য করেছে তাকে মেঘলার সামনে রেপ করেছিল তৌফিক। কথাটা শুনে চোখ দুটো বড় হয়ে যায় সুরভির। সে বিশ্বাস করতে পারছে না এই লোকটা সেদিন ন্যায় অন্যায়ের কথা বলছিল। সে বলে, বিশ্বাস করা কষ্টকর যে এত মাসুম চেহারার পিছনে এত বড় জানোয়ার লুকিয়ে আছে। সেদিন কত ন্যায় অন্যায়ের কথা বলল আমাকে। তাহলে কি মৃদুলকে সে এজন্য জেলে পাঠালো যেন নাম খারাপ না হয়? কারণ তো আছেই, সাথে যেন মৃদুলের অবস্থা ওর বন্ধুদের মতো না হয়। সে মৃদুলকে জেলে পাঠিয়ে ওকে প্রোটেক্ট করেছে। আর আমার তো মনে হয় জেলে আরও আরামে থাকবে ও। আমারও দোষ আছে, আগেই মৃদুলকে শাস্তি দেওয়া উচিত ছিল।
কিন্তু আমি মেঘলার সাথে প্রথমে এই ব্যাপারে কথা বলতে গেলাম। মেঘলা আপু জানতো এই ব্যাপারে। সেদিন পার্টিতে এই নিয়ে ওর সাথে কথা বলেছিলাম। মেঘলা বলল ও জানতো যে ওর বাবার অতিরিক্ত আদরে এবং তৌফিকের সাপোর্টে মৃদুল একদিন ঠিক ও ভুলের পার্থক্যই ভুলে যাবে। এখন চিন্তা করেছেন যে কিভাবে মেঘলা আপুকে সেখান থেকে বের করতে পারবেন। এখনও ফিগার আউট করতে পারছি না কিভাবে ওকে সেখান থেকে বের করব। আর এখন আমার তোমার সেফটিরও চিন্তা হচ্ছে। অভ্র সুরভির দিকে তাকিয়ে বলে। তার চোখ দুটো জলে ভরা ছিল, কিন্তু তবুও সে চোখ জোরে সুরভি তার জন্য চিন্তা, ভালোবাসা আর অনুভব করতে পারছিল। সে মুহূর্তে তার হৃৎপিণ্ডটা হঠাৎ বেগতিক হয়ে গেল, তবুও সে নিজেকে সামলে নেয়। সে অভ্রকে সান্ত্বনা দিয়ে বলে, আমার চিন্তা করার প্রয়োজন নেই, আমি নিজের যথেষ্ট খেয়াল রাখব। আর আমরা একসাথে মেঘলা আপুকে সে জাহান্নাম থেকে বের করে আনব। তুমি এসবে পড়ো না, আমি নিজে কোনো একটা রাস্তা বের করে নেব। কিন্তু আমি মানা করেছি তো করেছি। এবার উচ্চস্বরে বলে অভ্র। সুরভি এখন তার মুখের উপর কিছু বলে না, আপাতত তাকে কিছু বলা ঠিক হবে না। সে অবস্থা তার নেই। সে মৃদুস্বরে বলে, আচ্ছা প্লিজ আপনি শান্ত হন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। সুরভি উঠে যায় ডাইনিং রুমে। পানি নেওয়ার বাহানায় ভাবে কি বলা যায়, অভ্রকে কি বলে শান্ত করা যায়, কিন্তু কিছুই খুঁজে পায় না সে। আপন কাউকে হারানোর দুঃখটাই এমন। সব কিছুর সান্ত্বনা আছে, কিন্তু কাউকে সারা জীবনের জন্য হারানোর পর তাকে কিছু শব্দ দিয়ে কিভাবে সান্ত্বনা দেয়া যায় সে জানে না। কিন্তু সে অভ্রর কষ্ট বোঝে, কেননা সে এভাবে হারিয়েছিল তার প্রিয় বন্ধুকে। নিজের চোখের সামনে আপন কারো মৃতদেহ দেখা ভয়ানক আর কিছু হতে পারে না। সুরভি গভীর নিঃশ্বাস ফেলে, নিজেকে প্রস্তুত করে, যায় অভ্র রুমের দিকে। সে রুমে ঢুকে দেখে অভ্র তার দেয়ালে লাগানো তার বন্ধুদের ফটো ফ্রেমের দিকে তাকিয়ে আছে। তার চোখ ভরা জল দেখে সুরভির বুকটা কেঁপে ওঠে। সে ধীর পায়ে এগিয়ে যায়, অভ্রর কাঁধে হাত রেখে তাকে ডাকার কথা ভাবে, কিন্তু ডাকে না। সে কাঁধ থেকে হাত সরাতেই তার দৃষ্টি যে আটকায় তার পিঠে। অভ্র বলেছিল তার পিঠে ধারালো কিছু দিয়ে আঘাত করেছিল। আচ্ছা, তার পিঠে কি এখনও সে আঘাতের দাগ আছে? এখনও কি সে স্থানে ব্যথা হয় অভ্রর? সে হাত দেয় তার পিঠে। সাথে সাথে অভ্র ঘুরে তার দিকে তাক করে তাকায় আর হঠাৎ করে জড়িয়ে ধরে। বিস্ময়ে সুরভির হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এর আগে কোনো ছেলে তাকে এভাবে জড়িয়ে ধরেনি, এত শক্ত করে তো কখনোই না। তার বুকের ভেতর কেমন ধুকপুক শুরু হলো। সে অভ্রকে সরাতে চাইলে অভ্র মৃদু স্বরে তাকে বলে, প্লিজ সুরভি, কিছু মুহূর্ত কেবল। সুরভির কাঁধ ভিজছিল, তা সে অনুভব করতে পারছে। সে অভ্রকে সরায় না, আলতো করে ধরে নেয় তার পাঞ্জাবিটা। সে দেখে জানালার ওপারে বৃষ্টি হচ্ছে। এই অসময়ের বৃষ্টিটা অস্বাভাবিক। আজকের দিনটির মতন আজ জন্মদিন জোহানের, সাথে তার অ্যালবামও রিলিজ হয়েছে। আর রিলিজের প্রথম দিনে ভাবনার বেশি ভালো করেছে। সকাল থেকে ইন্টারভিউ আর ফ্যান সাইনিংয়ে তার দিন কেটে গেল। অফিস থেকে মায়া ছাড়া সবাই উইশ করেছে, সাথে ফ্যানদের অনেক উইশ এবং উপহার পেয়েছে সে। কিন্তু তার কোনো বন্ধু একবারও তাকে উইশ করলো না। এমনকি তার মাও দুপুরে কল করে তাকে জানালো যে সে যাচ্ছে ঐশীর বাসায়, তার একটু কাজ আছে, রান্না করে সে খাবার ফ্রিজে রেখে যাচ্ছে, আসলে খেয়ে নিতে। তার খারাপ লাগছিল, তার জীবনের কাছের মানুষগুলোই তার জন্মদিনের কথা মনে রাখেনি ভেবে। সে ইন্টারভিউ শেষে দুপুরে মায়ের কেবিনেও যায়, সেখানেও সে ছিল না। সে কাজে গিয়েছে নাকি। সে বিরক্ত হয়ে আবারও কাজে ফিরে যায়। কাজে শেষে মন খারাপ করে বাসায় ফেরে। দরজা খুলতে যেয়ে দেখে তালা লাগানো। তার মনে পড়ে আজ বাসায় কেউ নেই। সে তার চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। অন্ধকার দেখে উদাসীন মনে সুইচ অন করে। বাতি জ্বলতে সে পিছনে ফিরে দেখতে পায় তার সকল বন্ধু বান্ধব ও তার মাকে। সে সবাইকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। অবাক স্বরে বলে, তোমরা সবাই এখানে? আর সবাই একসাথে চিৎকার করে ওঠে, সারপ্রাইজ। স্বামী আর সভ্য দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। সভ্য বলে, হ্যাপি বার্থডে ভাই, কংগ্রেটস ভাই, তোর কামব্যাক তো সারা দেশে উৎসব লাগিয়ে দিল। সব দিকে তোরই কথা হচ্ছে, প্রাউড অফ ইউ। সভ্য তাল মিলিয়ে প্রশংসা করে তার। আমি তো গানগুলো রিপিটে শুনছি, থামাতেই পারছি না। হয়েছে, এত প্রশংসা শুনলে ডায়াবেটিস হয়ে যাবে। তোর প্রশংসা করছি না, এত বছর আমাদের সাথে থেকে তোর গুণ বেড়েছে, এতে তো কৃতিত্ব আমাদের, তাই না স্বামী? আবার জিগায়,
এই পোলার ট্যালেন্ট তো আমাদের সাথে চিপকায় থাকার কারণেই বের হইল। সভ্য তার কথা শুনে আফসোসের নিঃশ্বাস ফেলে তাকায় ইনারার দিকে। বেচারাকে বলেছিলাম তোমার সাথে বেশিক্ষণ থাকতে না, কিন্তু আমার কথাই শুনল না। ইনারা দাঁত বের করে হাসছিল। সভ্যর কথা শুনে সে বুঝে উঠতে পারে না কি হলো, আমি কি করলাম। সে অবাক স্বরে জিজ্ঞেস করে, তোমার এলিয়েন ভাষার ইফেক্ট ওকে ধরেছে। তুমি কি চাও সবার সামনে তোমার ধোলাই হোক? অবশ্যই না, চুপ করে থাকো। দুইজন থামবে? জোহান থামায় তাদের, বলে, কয়দিন পর দুইজন মা বাবা হবে আর এখনও লড়াই করছো? সে আবার তার মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি না ঐশীর বাসায় যেতে? তোর এত বিশেষ দিন আমি কোথাও কিভাবে যেতাম? আর ঐশী আর ইরফান তো নিজেই কাজে লন্ডনে গেছে, তাই তো আজ আসতে পারেনি। আমাকে তো মায়া বলে রেখেছিল যে তোমার জন্মদিনে এসব করবে, তাই যেন তোমাকে কিছু না বলি। মায়া বলেছে? ইনার এই কথার উত্তর দেয়, আমি আর মায়া তো সেদিন সারা রাত ভরে প্ল্যানিং করছিলাম, তারপর সবাইকে দলে নিয়ে এসেছি। আইডিয়াটা আমার ছিল। সভ্য বলে, কেবল আইডিয়া দিয়েছো, বাকি সব তো আমরাই করেছি। ইনারা পাল্টে জবাব দেয়, তো সবার আগে তো আইডিয়া আমারই ছিল, আমি আইডিয়া না দিলে তোমার প্ল্যানিং করতে কি করে? জোহান আবার থামে, দুইজনকে হয়েছে, দুইজন আবার থামবি। সে চোখ বুলিয়ে সারা কক্ষে দেখে, যার খোঁজ তার নয়ন করছিল তার দেখা পায় না সে, তাই জিজ্ঞেস করেই বসে, মায়া এসব প্ল্যানিং করলে ও নিজে কোথায়? ইনারা কথাটা শুনে দুষ্টুমি হেসে দেয়, কেন, ওর কথা খুব মনে পড়ছে নাকি? এমন না, এমন কিছু না, আমি কেবল জিজ্ঞেস করলাম। অনেক সুন্দর ডেকোরেশন করেছো। জোহান এত কথার পর যখন খেয়াল করে সবাই সোনালি ও কালো বেলুন দিয়ে সম্পূর্ণ রুম সাজিয়েছে, সাথে রয়েছে সাদা ফুল ও মোমবাতি, চমৎকার দেখাচ্ছে সব কিছু, কিন্তু তবুও কেন যেন তার ভেতরের এক শান্তি অনুভব হচ্ছে না। এমন সময় কলিং বেল বাজে, আর সে এক না দুই না ভেবে জলদি যে দরজা খোলে, কিন্তু দরজাটা খুলে হতাশাই পেল সে। দরজার উপরে মায়া নেই, তন্নি ও আশরাফ দাঁড়িয়ে আছে। আশরাফ তাকে জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে ব্রো। তন্নিতে পিছনে সভ্যকে দেখে জনকে এড়িয়ে যে সভ্যর সামনে যায়। ওয়াও, আমার আপনার সাথে দেখা হচ্ছে, বিশ্বাসই হচ্ছে না, আমি আপনার অনেক বড় ফ্যান। ম্যাচ যখন বলল আজ আপনি এখানে আসবেন, আমি মিটিং সেরে এসে পড়েছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি আমার সামনে, আপনাকে দেখে চিৎকার করতাম, বাট জোহানের প্রতিবেশীরা এখানে এসে যেন জড়িত না হয়, এজন্য কম লাফাচ্ছি। আমি কি আপনার অটোগ্রাফ পেতে পারি আর হ্যান্ডশেক করতে পারি প্লিজ? মিষ্টি করে জিজ্ঞেস করে তন্নি। সভ্য নিজে হাত বাড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করে, একগাল হেসে বলে, সো সুইট, থ্যাংক ইউ। এত বছর পরও আমাকে মনে রেখেছ। মনে রাখবো না? আমার ফার্স্ট ক্রাশ ছিলেন আপনি, আমার চাইল্ডহুড ক্রাশ। কথাটা শুনতে সভ্যর একগালে হাসি উধাও হয়ে যায়। সামি আর জোহান শব্দ করে হেসে দেয়। সামি এসে সভ্যর কাঁধে হাত রেখে বলে, ভাই, চাইল্ডহুড ক্রাশ ছিলি ওর, মানে আঙ্কেলের ক্যাটাগরিতে এসে পড়েছিস তুই। সভ্য তার পেটে কনুই দিয়ে আঘাত করে। তন্নি তার দিকে তাকে বলে, আপনার সবাই আমার চাইল্ডহুড ফেভারিট ব্র্যান্ড। কথাটা শুনে সামি সভ্যর কানে কানে জিজ্ঞেস করে, ভাই, আমরা কি আসলে বুড়ো হয়ে গেছি নাকি? তুই তো তারপর বিয়ে করে কাম সেরে ফেললি, আমার কি হবে? আমি তো 27 বছর ধরে সিঙ্গেল আছি। আমি কি সিঙ্গেলই মারা যাবো? বুড়ো বয়সে কেউ বিয়ে করবে আমায়? আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। সভ্য বিরক্ত হয়ে তাকায় সামির দিকে, তুই আর ইনারার আশেপাশে থাকিস না রে, আমি দুই ড্রামা কুইনকে সামলাতে পারবো না। জোহান তাকে পিছন থেকে বলে, আমরা তোমাদের 3 বা 4 বছরের বড়, আমরা 18 বছর বয়সী পঞ্চশী শুরু করেছিলাম, তো তখন তো আমি 14 বছরের ছিলাম, তাই চাইল্ডহুড ফেভারিট ব্যান্ড তো হলো। এসব বাদ দিয়ে বলো তোমার ফ্রেন্ড কোথায়? এই প্রশ্নে স্বামী ছাড়া সব বন্ধুরা তাকায় জোহানের দিকে। মায়াকে নিয়ে প্রশ্নটা বুঝতে পেরে তন্নি বলে, মেহেদির একটা কাজ ছিল তাই আসতে পারেনি, তবে তোমাকে বার্থডে উইশ করতে বলেছে ও। আর তোমার আরেকটা ফ্রেন্ডও তো আছে, কার কথা বলছো? জোহান যখন বুঝতে পারে তন্নি ইচ্ছা করে তার সাথে মজা নিচ্ছে, তখন সে প্রশ্নটা এড়িয়ে যায়, কিছু না বলে সবার দিকে তাকিয়ে থেকে দরজা বন্ধ করতে নিলে পিছন থেকে শব্দ আসে, কি করছো তুমি? কেক নষ্ট হয়ে যাবে তো। কণ্ঠ শুনে জোহান তাকায় পিছনে, মাকে দেখতে পায় তার হাতে একটি চকলেট কেক। তাকে দেখে ইনারা বলে, আমি তো ভেবেছি আমাদের লক করে তুমি উধাও হয়ে গেছো। মা ভেতরে ঢুকে কেক টেবিলে রেখে বলে, কেক সাজাতে সময় লেগে গেল, ইয়ামি লাগছে। জোহান জলদি এসে কাটো, সবাই এক পিস করে নেব, তারপর পুরোটা আমার।
একদম না, দুপুর থেকে অলরেডি তুমি অনেক জাঙ্ক ফুড খেয়েছো। তোমার জন্য স্যুপ এনেছি বানি, ওটা খাবে। মায়া তাকে আদেশের সুরে বলে, কিন্তু ইনারের প্রতিক্রিয়া এমন হয় যেন তার ওপর আকাশ ভেঙে পড়েছে। মানে আমার সামনে সবাই এত মজাদার খাবার খাবে আর আমি এই সবজি পানি খাবো? মন দিল আছে তোমার মাঝে? এত কিউট একটা বাচ্চার উপর এমন অত্যাচার করতে লজ্জা লাগে না? বাচ্চার মা হতে যাচ্ছ এখন, বেঁচে খেতে হবে বুঝছো? সে আবার সভ্যর দিকে তাকিয়ে বকুনি দেয় তাকে। আর আপনার দোষ তো সবার বেশি, ওকে যা খেতে দেন কেন? খেয়াল রাখার দায়িত্ব আপনার না? সভ্যতার বকুনি শুনে আমতা আমতা করে বলে, আমার কথা তো শুনে না। ও যে কত জেদি তা তো জানো না। আর এখন তোর মুড যেভাবে পরিবর্তন হয়, আমার তো ভয় লাগে ওর থেকে। তো হাত পা বেঁধে মুখে খাবার ঢুকিয়ে দিবেন, বাসার সব জাঙ্ক ফুড বের করে শুধু হেলদি খাবার। মায়ের সামনে কিছু বলার পূর্বে ইনারা তার মুখে হাত চেপে ধরে, অনেক হয়েছে, এর থেকে বেশি কিছু বলার দরকার নেই। আমার খাওয়া দাওয়া বন্ধ করার ধান্দায় আছো তুমি? সমিতা আন্টিও মায়ের পক্ষ নিয়ে কথা বলে, মায়া কিন্তু ঠিক বলেছে, তোর এখন নিজের বেশি খেয়াল রাখতে হবে। এখন তোর মাঝে আরেকটি জান আছে। ইনারা নকল কান্নার অভিনয় করে বলে, এটা ঠিক না আন্টি, আপনি আগে আমার পক্ষ নিতেন, এখন মায়াকে পেয়ে আমার ভালোবাসা কমিয়ে দিলেন। আপনার সাথে আমার কাটটি। সভ্য গভীর নিঃশ্বাস ফেলে বলে, ড্রামাবাজ। ইনারা আর চোখে তাকায় সভ্যর দিকে। সভ্যর কথা তার কানে গিয়েছে। সে বলে, তুমি তো আমার সাথে বাসায় চলো, জেদ আর মুড দুটো দেখাচ্ছি তোমার। সমিতা আন্টি ইনারার পাশে এসে দাঁড়িয়ে তার হাত ইনারার মাথায় বুলিয়ে বলে, তোমার প্রতি আমার আদর কমতেই পারে না। তোমার দিকে তাকালে আমার কেবল সাইয়ারের কথা মনে পড়ে। কথাটা শুনে ইনারারও মনে পড়ে যায় তার মায়ের কিছু স্মৃতি। মন উদাসীন হয়ে পড়ে। আজ তার মা বাবাও হয়তো তার পাশে থাকতো, তখন কি হতো? একটা সুখী পরিবার হতো তার। তার মা বাবা থাকলে হয়তো তার জীবন এতটা মুশকিল হতো না। হয়তো প্রিয় আজও জীবিত হতো, সে কখনো কষ্টের মুখই দেখত না। হাসি খুশি কাটাতো নিজের জীবন। ভাগ্য হয়তো তেমনটা না করলেও পারত। আচ্ছা, তখন কি তার দেখা হতো সভ্যর সাথে? দেখা পেত সে সভ্যর পরিবারের? কখনো পরিচয় হতো সুরভির আর প্রিয়র সাথে? নিজের মধ্যের এই সাহসটা অনুভব করতে পারত সে? নিজেকে এতটা শক্ত করতে পারত? নাকি যে এত কঠিন মুহূর্তগুলোর সাথে যুদ্ধ করতে পারত সে? হয়তো না। সে চোখ বুলিয়ে রুমের সবার দিকে তাকায়। যদি তার ভাগ্যে এমনটা না হতো, তাহলে হয়তো সবার ভাগ্য অন্যরকম হতো। পঞ্চাশুর হয়তো এখনো আগের মতো থাকতো। জোহান এখনও তার বাবার প্রেশার সহ্য করত। সভ্য আর জোহানের বন্ধুত্বটা আজও তেতো থাকতো। ইরফান ও ঐশীর জুটি হতো না। মায়ের সাথে জোহানের কখনো দেখাই হতো না। সুরভি অভ্রকে পেত না। আজ তার জীবনে এতগুলো নিঃস্বার্থ সম্পর্কের অস্তিত্ব থাকতো না। সে তাকায় সভ্যর দিকে। আর তার জীবনে তার ভালোবাসার মানুষ থাকতো না। হয়তো আমাদের জীবনে সব কিছু কোনো বিশেষ কারণে হয়। আমাদের ভাগ্যের একটি লেখা কেবল আমাদের নয়, আমাদের আশেপাশের সকলের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। সে বুকের ভেতর চিনচিনে ব্যথা নিয়েও একগাল হেসে সৌমিতা আন্টির দিকে তাকায়, বলে, আমাকে এক বাটি বিরিয়ানি দিলে আমার রাগ সুমন্তর হয়ে যাবে। হাসে সৌমিতা আন্টি, এখনই আনছি। সৌমিতা আন্টি যাওয়ার পর সে হেসে তাকায় মায়ের দিকে। মায়া আফসোসের ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে, তুমি ভালো হবে না। আয় হায়, কি বলো? আমি তো অনেক ভালো। সবাই এটা বলে। সভ্য তাদের মাঝে এসে বলে, ওটা তো তুমি জোর করে বলো, না বললে তো তাদের মাথার প্রত্যেকটা স্ক্রু খুলে পড়ে যাওয়া পর্যন্ত তোমার সাথে ভূতের মতো লেগে থাকবে। ইনারা তার কথায় ভেংসি কাটে, কিন্তু মানাও করতে পারে না, যেহেতু কথাটা সত্য। মায়া তাদের কথায় না পেরে হেসে দেয়। এর মাঝে জোহান তার সামনে এসে সোফায় বসে। থ্যাংক ইউ কেকের জন্য। ইনারা বললে, এসব তো আমাদের প্ল্যান ছিল, তার জন্য থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম তুমি ভুলে গেছো। সারাদিন তোমার দেখাও পাইনি, উইশও করনি। সারাদিন তো এখানেই ছিলাম। সুন্দর হয়েছে সব কিছু। তুমি তো এত ফর্মালিটি কেন করছো? মায়া তার দিকে গিয়ে ভালো করে দেখে তাকে। তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? জোহানের কিছু বলার পূর্বে সৌমিতা আন্টি ডাক দেয় তাকে, আর সে উঠে চলে যায়। সে যাওয়ার পর সকলে কথোপকথন শুরু করে দল বেঁধে। সভ্য অবাক হয় জেনে যে স্বামী আগের থেকেই চিনত মায়ের বন্ধুদের, আর তার এক বন্ধু তাদের জুনিয়র ছিল। ব্যাপারটা তার অজানা ছিল। সকলের মাঝে অল্প কিছু সময়ের মধ্যেই ভালো হাসি ঠাট্টা শুরু হয়।
কিন্তু জোহানের এখানে মন বসছিল না, তাই তো সে উঠে চলে যায় কিচেনের দিকে। সে দেখে তার মা ও মায়া কাজ করছে। তার মা জোহানকে দেখে বলে, আরে তুই এখানে কিছু লাগবে? কি করছো দেখতে আসলাম। সবার জন্য বিরিয়ানি করা হচ্ছে, শেষ দিকে আছে, আর মায়ে দুপুর থেকে সব করেছে, তাই মশলা কোথায় রেখেছো জানে। ওকে তা বলার জন্য ডেকেছি, আর ও আবার কাজে শুরু করেছে। বলতে এটা ঠিক। জোহান কাউন্টারে হেলান দিয়ে হেসে তাকায় মায়ের দিকে। সে ক্লিপ দিয়ে তার চুলগুলো খোপা করে তাকে একদম গৃহিণীর মতো লাগছে। সে হেসে বলে, তুমি ভালোই গুণী দেখা যাচ্ছে, তোমার থেকে অন্তত 1000 গুণ বেশি। মাও তার উত্তর দেয়। সমিতা আন্টি বলে, আমিও তো তাই বলি, কেরিয়ার দিকে যতটা সাফল্য, রান্নাতেও ততটা গুণী। আর ওর মায়াবী মুখটায় কেউ মুগ্ধ না হয়ে পারে না। আমি ওকে বলেছিলাম সীমান্তর কথা, স্বামীর চাচাতো ভাই আছে না, ও মা ওদিন বলছিল ওর জন্য ভালো একটা মেয়ে থাকলে বলতে, তাই আমি মাকে ওর কথা বললাম। জোহান তার কথা শুনে বিস্মিত সুরে বলে, মা তোমার এসব নিয়ে ঘটকালি করার কি দরকার? এসব তো পুণ্যের কাজ। আর মায়াকে তো আমার অনেক পছন্দ, তুই তো বিয়ে করবি না বলে ঘোষণা করে দিলি, না হলে নিশ্চিত আমি ওকে নিজের বউ করে আনার জন্য ওর পিছু ঘুরতাম। এখন কারো তো ভালো করি, কারো ভালো করা লাগবে না। বিয়ে সব কিছু না, সারা জীবনের কমিটমেন্ট কেউ রাখতে পারে না, কেবল মানুষ অসুখী হয় আর কিছু না। মায়া একবার তাকায় জোহানের দিকে, আবার মুখ ফিরিয়ে নেয়। জোহান তা দেখে নিজের মাকে বলে, অনেক খিদে পেয়েছে মা, বিরিয়ানি হতে হতে তুমি প্লেটিং করে ফেলো, যেন রান্না হলে খেতে বসতে পারি। ভালো কথা বলেছিস তো, আমি প্লেট বের করে আসি। মা যাওয়ার পর জোহান এসে দাঁড়ায় মায়ের পাশে। তুমি মাকে কিছু বলনি কেন? কিছু বলার ছিল? মা তোমার জন্য কারো প্রস্তাব এনেছে, তো মানে তুমি মানা করবে না? আমি মানা করব কেন? আমি তো কখনো বলিনি যে আমার বিয়ে করার ইচ্ছে নেই। আমি তো ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, তাহলে লাইফ টাইম কমিটমেন্টে তুমি কিভাবে বিশ্বাস করতে পারো? ভালোবাসা সহজ, কিন্তু সে ভালোবাসা কেউ টিকে রাখতে পারে না, আর সারা জীবনের দায়িত্ব কেউ ধরে রাখতে পারে না। আমি ভালোবাসাকে বিশ্বাস করি, কিন্তু সারা জীবনের জন্য সে ভালোবাসা প্রতিশ্রুতি কয়জন দিতে পারে? তুমি তো তা বোঝো। একবার এমন প্রতিশ্রুতি পাওয়ার পরই তো তোমার মন ভাঙলো, তাহলে কেন তুমি অকারণে এমন মিথ্যে প্রতিশ্রুতিতে জড়াতে চাও? যখন দিন শেষে প্রতিটি মুহূর্ত আপনার একা থাকতে হয়, তখন একাকিত্বটাকে বিরক্ত লাগে প্রচুর। যতটা সময় কাটে সকলে ততটা ব্যস্ত হয়ে পড়ে জীবনে, আর আমারও কাউকে দরকার যার সামনে আমি নিজের মতো থাকতে পারি। সারাদিনের সব কথা বিচার ভালো লাগা বলার জন্য কাউকে প্রয়োজন। আমি আছি তো। কথাটা শুনে মায়া তাকায় জোহানের দিকে। জোহান সাথে সাথে বলে, আমরা প্রতিবেশী, তুমি যখন ইচ্ছা আমাকে তোমার মনের কথা বলতে পারো, আমার সামনে নিজের মতো থাকতে পারো। এসবের জন্য অল্প কিছু সময় লাগে, সারা জীবনের প্রতিশ্রুতি নয়। যে ভালোবেসেও প্রতিশ্রুতি দিতে ভয় পায়, সে সারা জীবন সাথে থাকার যোগ্যতাও রাখে না। মায়া তার হাত ধুয়ে বলে, আমি আসছি, আন্টিকে জিজ্ঞেস করে আসি এগুলো কখন ভাসবে। মায়া যেতে নিলে জোহান তার হাত ধরে নেয়। এসব কথা বাদ দাও, তুমি কিছু ভুলে যাচ্ছ না? মায়া তাকায় পিছনে, কি ভুলে যাচ্ছি? আজকে কেবল তুমি। হঠাৎ তার মায়ের কণ্ঠ শোনা যায়, আর জোহান মায়ের হাত ছেড়ে দেয়। মা জোহানকে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে দাঁড়ায়, বলে, জোহান তোকে স্বামী ডাকছে, আসছি। মায়া তাকায় জোহানের হাতের দিকে, তারপর নিজের হাতের দিকে। সে নিজেকে মনে মনে বলে, জীবনের অঙ্গীকার নামায় কারো কাছ থেকে সম্পর্ক লুকানোর জন্য এভাবে হাত ছাড়তে হয় না। রাতের খাবার শেষে কেক কাটার আয়োজন করা হয়। সবশেষে সকলে যাবার সময় আসে। সকলে নামে বিল্ডিংয়ের নিচে। জোহান সবাইকে ধন্যবাদ জানায় তার দিনটা এত বিশেষ করার জন্য। তখন সভ্য তাকে একটি বক্স বের করে দেয়। কি এখানে? জোহান প্রশ্ন করে। খুলে দেখলে বুঝবি। জোহান বক্সটি খুলে দেখে সেখানে একটি ব্রেসলেট আছে। ব্রেসলেটে পঞ্চসুরের এবং তার লোগো গাঁথা আছে, দুটো সঙ্গীতের সংকেত যা একসাথে যুক্ত করা হয়েছে। ওয়াও, এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাই। জোহান উৎসুক হয়ে সভ্যকে জড়িয়ে ধরে, বলে, আমি জানতাম তুই ক্রিয়েটিভ, বাট এতটা ক্রিয়েটিভিটি আমার গিফটে লাগাবি তা ভাবিনি। সামিও বলে, ব্রো, আমার জন্মদিনে তো এত জোস জোস আইডিয়া তোর খুপড়িতে ঢোকে না। ভাই তোরা দুইজন আর ভুলেও দেখা করিস না, না হলে ইনারা সবার কথা কেটে জিজ্ঞেস করে
না হলে কি করবে তুমি? ইনার সামনে তো আর সে হুমকি দিতে পারে না, তাই অনুরোধের সুরে বলে, প্লিজ দয়া করো। তুমি কি চাও? তোমার এত কিউট বর এত জলদি মেন্টাল হাসপাতালে যায়, দয়া করে ওকে এসব আজব শব্দ শিখিও না। তুমি আমার জন্য যথেষ্ট মেন্টাল হাসপাতালে যাবার জন্য। সে আবার স্বামীকে উত্তর দেয়, আর এই আইডিয়া আমার না মায়ার ছিল। ও দুইটা একসাথে ডিজাইন করে আমাকে দিয়েছে, আমি কেবল জুয়েলার্সের কাছে বানাতে দিয়েছি। আমি বলেছিলাম আমার জন্য একটা ডিজাইন করতে, কিন্তু আমি কি এত স্পেশাল নাকি? ইনারা অভিমানের সাথে তার সাথে একটু মজা নেবারও চেষ্টা করে। তার কথা শুনে সবাই মিটিমিটি হাসলো। স্বামী কিছুই বলছে না। সে সরাসরি এবার জিজ্ঞেস করে ফেলে, আচ্ছা সবাই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আমার কেন যেন ফিল আসছে এখানে সবাই কিছু জানে, শুধু আমি ছাড়া। মায়া তার কথা একদম এড়িয়ে যে ইনারাকে বলে, তোমার জন্য না, কিন্তু আমার ভাগ্নির জন্য আমি অলরেডি একটা পেন্ডেন্ট ডিজাইন করে রেখেছি। আমরা নিজেরাই জানি না ও ছেলে না মেয়ে। আমার অনুভূতি হচ্ছে মেয়েই হবে, আর আমার প্রথম ভাগ্নি সবচেয়ে কুল আন্টি আমি হব, সাথে খরশু। জোহান পাশের থেকে বলে। মায়া সরু চোখে তাকায় তার দিকে। খারুশ তো জানি না, কিন্তু ফাইটিং এক্সপার্ট বানাতে পারবো, যেন সবাই ভয় পায়। তোমার ওপরে প্র্যাকটিস করবো, ডোন্ট ওয়ারি। ইনারা মজা নিয়ে বলে, মায়া আপনি জানো আমাদের বিয়ের আগেও আমরা এভাবেই ঝগড়া করতাম। তোমাদের দুজনকে দেখে আমাদের কথা মনে পড়ে গেল। কথাটা শুনে জোহান ও মায়া একে অপরের দিকে তাকায়, আবার সাথে চোখ সরিয়ে নেয়। বেখাপ্পা এক মুহূর্ত কাটলো। ভাগ্যিস তখন তন্নি হঠাৎ করে বলেছিল, আচ্ছা একটু সবাই এদিকে ধ্যান দাও, একটা অ্যানাউন্সমেন্ট আছে। সরি জোহান, আমি জানি আজ তোমার বিশেষ দিন, তাও আজ যেহেতু সকলে এখানে তাই কথাটা না বললে নয়। এমন কি কথা? আমার আর আশরাফের আগামী মাসে বিয়ে। হোয়াট? কংগ্রেটস। জোহান আশরাফকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। বাকি সবাইও তাকে অভিনন্দন জানায়। জোহান মায়াকে জিজ্ঞেস করে, তুমি এত শান্ত আছো যে, তুমি জানতে? ওদের আগে আমি জানতাম। ওরা তো এখন বিয়েই করবে না, তাই আঙ্কেল আন্টি আমাকে আর মেহেদিকে কল করে মিটিং বসিয়েছে। এরপর এরা দুইজন মহান ব্যক্তি আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে মানিয়েছে। তন্নি জানায়। সে আবার বলে, আর আমার সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে আমাদের বিয়েতে পঞ্চসুর একটা গান গাইবে। আমার ড্রিম ছিল এক সময়। আমি জানি আপনারা সবাই অনেক ব্যস্ত মানুষ, বাট প্লিজ একটু সময় বের করলে আমার স্বপ্ন পূরণ হয়ে যায়। সভ্য জানায়, অফকোর্স, তোমরা জোহানের ফ্রেন্ড মানে আমাদেরও ফ্রেন্ড। তন্নি খুশিতে চিৎকার করে ওঠে। মা তার মুখ চেপে ধরে বিরক্তি নিয়ে বলে, ও নর্মালি অনেক বুদ্ধিমান, কিন্তু আপনি ওর ক্রাশ ছিলেন তো, তাই আপনাকে দেখে একটু পাগলপনার অ্যাটাক এসে পড়ে। জোহান বলে, আমিও তো তোমার চাইল্ডহুড ক্রাশ ছিলাম, আমাকে দেখলে তো তোমার এমন অ্যাটাক আসে? বয়স কম ছিল তো, তাই তখন বুদ্ধিহীন ছিলাম, তো এখন একটু বুদ্ধি এসেছে। তোমার সাথে কথাই বলা যায় না, তো কে কথা বলতে বলেছে? ইনারা তাদের মাঝে আবার বলে, বিয়ের আগে না আমি এবং সভ্য এভাবেই। মায়া তার কাছে দ্রুত যে তার কাঁধে হাত রেখে বলে, তোমাদের যাওয়া উচিত, দেরি হয়ে যাচ্ছে তাই না? তোমার ঘুমানোর সময় হয়ে গেছে। আহা লজ্জায় কারো গাল দুটো লাল হয়ে গেছে। মায়ের চোখ রেঙে বলে, গেট আউট। আল্লাহ, আমি তো অনেক ভয় পেয়ে গেছি, সে একগাল হেসে বলে। আবার মায়ের গাল টেনে বলে, হাউ কিউট। মা এবার আসলে বিরক্ত হয়। সে বিড়বিড় করে বলে, তোমরা এখান থেকে যাওয়ার কি ঘুষ নিবে? কেন, জোহানের সাথে রোমান্স করবে নাকি? তোমাদের উল্টাপাল্টা কথা থেকে বাঁচবো। তোমরা কতটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করছো জানো? বুঝেছি, রোমান্সের সমস্যা হচ্ছে। আমরা চলে যাচ্ছি, আমাকে কেবল ব্লুবেরি চিজ কেক খাওয়ালে আমি খুশি। কত কিউট আমি, তাই না? মায়া মুখ বানায় তার কথা শুনে, কিন্তু ইনারা তাকে জড়িয়ে ধরে বিদায় জানায়। তারপর সবাইকে সেই টেনে টুনে পাঠিয়ে দেয়, সাথে নিজেরাও চলে যায়। তাদের বিদায় দেবার পর জোহান জিজ্ঞেস করে, তুমি এমন ফিস ফিস করে কি বললে যে ইনারা এভাবে পালালো? আমাদের বোনের কথা তুমি জেনে কি করবে? ভালোই তো, আমরা এত পরে দেখা হলো, কিন্তু আমার থেকেও বেশি স্পেশাল হয়ে গেল তোমার জন্য। আমি কখন বললাম তোমার থেকে বেশি স্পেশাল হয়ে গেছে? বলে মায়া নিজের বিল্ডিংয়ের দিকে পা বাড়ায়, কিন্তু জোহানা হঠাৎ করে তার সামনে এসে হাত ধরে নেয়। তার মানে আমি তোমার জন্য স্পেশাল? মায়া উত্তর দেয় না। সে বলে, তোমার কোনো ফ্যান আমার হাত ধরে রাখতে দেখলে কালকের হেডলাইনে তোমার আর আমার ছবি থাকবে, সাথে থাকবে কতগুলো গুজব। তাহলে এমন কোথায় যাই যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না? কোথায়? জোহান হাত ধরে মায়ের বিল্ডিংয়ের দিকে দৌড় দেয় মাকে নিয়ে। মা বলে, আসতে গেলেও আমরা পৌঁছাবই।
মায়া ভাবে তারা তার ফ্ল্যাটে যাচ্ছে, কিন্তু জোহান তার উপরে উঠতেই থাকে। তখন সে বলছে তারা ছাদে যাচ্ছে। দুজন উপরে উঠে হাঁপাচ্ছিল। জোহান বলে, কাজের দিনেই তোমার বিল্ডিংয়ের লিফট বন্ধ থাকে কেন? কি কাজ আছে তোমার? তোমার সাথে আমার জন্মদিন কাটানো। জন্মদিন তো প্রায় শেষ, আর কত পালন করবে? ভালো করে দেখো, আরও 18 মিনিট আছে, এখনও শেষ হয়নি। প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া উচিত। মায়া কিছু বলে না। সে ফট করে উঠে বসে ছাদের বর্ডারের উপর। জোহান আতঙ্কিত সুরে বলে, পাগল নাকি তুমি? পড়ে যাবে, নিচে নামো। আমার এখানে বসতে অনেক ভালো লাগে, আমার সবচেয়ে পছন্দের জায়গা। পাগল তুমি? এখান থেকে একবার পড়লে কী হবে জানো? এত ভয় পেলে হয়? একদিন তো সবাই মরে যাব। মন মতো জীবন কাটিয়ে যাওয়া উচিত। মৃত্যুর কথা বলা অনেক সহজ, কিন্তু তাকে কাছ থেকে অনুভব করলে এই সাহস আর থাকে না। তুমি করেছো? করেছিলাম এক সময়, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। জোহান মনে করে যে সময় যখন তার বাবা সভ্যকে শেষ করার ব্যবস্থা করেছিল এবং সভ্যর পরিবর্তে সে গিয়েছিল সে জায়গায়, সে বাঁচাতে পারবে বলেও মনে হয়নি। তখন তার মনে হয়েছিল ঈর্ষার কবজে সে যা ভুল করেছে তার পরিণাম তার জীবনী। সে কখনো ভালো ছেলে, বন্ধু, প্রেমিক, এমনকি ভালো মানুষও হতে পারেনি। তার জন্য কে কাঁদবে? অথচ সেদিন মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসার পর সে নতুন জীবন পেল। সময় লাগলো, কিন্তু সব ফিরে পেল। সে তাকায় মায়ের দিকে, নিজ অজান্তেই বলে, সেদিন আমার মনে হয়েছিল আমি মারা গেলেই ভালো হতো, ভাগ্যিস মারা যায়নি, না হলে তোমার সাথে আজ এই ছাদে থাকতাম না। মায়া তাকিয়েছিল জোহানের দিকে। সে চোখ সরিয়ে নেয়, আবার লুকিয়ে তাকাতে চায় জোহানের দিকে, কিন্তু জোহান তখনও তার দিকে তাকিয়ে থাকে। সে পরিস্থিতিটা স্বাভাবিক করতেছে, বলে, আচ্ছা তোমার অ্যালবাম রিলিজ করলে, আমি তো সাহায্য করলাম, কিন্তু আমাকে তো একটাও গান শোনালে না এখনও। আগে তুমি শোনাও, তাহলে আমিও গাইব। আমি তো গায়িকা না, কিন্তু তুমি গায়ক। বলেছিলাম তোমাকে আমার সাথে অ্যালবামে গানটা গাও, কিন্তু আমার কথার মূল্য তো শূন্য তোমার কাছে। আমার অনেক ইচ্ছে ছিল তোমার কণ্ঠের মধুতে আমার গানটা আরও মিষ্টি হয়ে যাক। মা তার দিকে এক পলক তাকে মিষ্টি হাসে, তারপর আবার তাকায় আকাশের দিকে। আকাশে মেঘ জমে আছে, ঝুম বৃষ্টির সাক্ষাৎ হতে পারে যে কোনো মুহূর্তে। এই পরিস্থিতিতে তার একটি গান আসে মস্তিষ্কের হাওয়ায়। পা দুলাতে দুলাতে জোহানের অ্যালবামের একটি গান ধরে। ঝুমঝুম বৃষ্টি কিছু তো কয়, হাওয়ায় ছোঁয়ায় মোহে লয়, তোমার দুয়ারে বসে এখনো অপেক্ষায় চাহিয়া রয়। জোহান তার দিকে তাকিয়ে হেসে সামনে গায়, সে বৃষ্টির আড়ালে মেঘের ওপারে, তোমায় দেখাতে মোহে ডুবিয়া যায়, মায়ার সাগরে ভাসিয়া যায়, মোহে ডুবিয়া মায়ায় জুড়িয়া, নিজেকে যে কোথায় হারায়, ঝুমঝুম বৃষ্টি কিছু তো কয়।